সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। কেন ফলতায় ডায়মন্ড হারবারের সাংসদ গেলেন না? শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, জো জিতা ওহি সিকান্দার। জাহাঙ্গীর জোর জবরদস্তির রাজনীতি করে। শোচনীয় পরাজয়ের পর সিপিএমও কিন্তু কখনো কোনো নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ডায়মন্ড হারবার মডেল মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল দল সেই ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে পারছে না। জো জিতা ওহি সিকান্দার। রাজনীতিতেও এই কথাটার ভীষণই গুরুত্ব আছে। জাহাঙ্গীরের ফলতার উপনির্বাচন থেকে সরে যাওয়া আরেকবার প্রমাণ করল, এগেন আই রিপিট, জো জিতা ওহি সিকান্দার। যে দুর্ধর্ষ ডায়মন্ড হারবার মডেলের কথা এতদিন তৃণমূলের তরফে গর্ব করে বলা হতো, বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলতেন, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে রাজনীতির ময়দান থেকে, অর্থাৎ লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন ফলতার পুষ্পা ওরফে জাহাঙ্গীর। এবং অবশ্যই তাতে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গেল। কেন প্রশ্ন উঠল বলছি, কারণ তৃণমূলের বিধায়ক দলের বৈঠকে তিনজন বিধায়ক, যারা একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত ছিলেন, সেই কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা প্রশ্ন তুললেন, কেন জাহাঙ্গীর ভোটের ময়দান থেকে সরে গেলেন, কেনই বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এগুলো কিন্তু কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই প্রশ্ন ছুড়ে দেওয়া। আমাদের মনে রাখতে হবে, ফলতায় যেদিনকে উপনির্বাচন ঘোষণা করা হয়েছিল, সেদিন অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এবং সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডায়মন্ড হারবারের মডেলের কোনো বিকল্প নেই, ফলতায় যখন ভোট হবে তখনই জাহাঙ্গীর খান জিতবেন। কিন্তু চৌঠামের পরিস্থিতির পরে সব কিছু বদলে গেল। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, জো জিতা ওহি সিকান্দার। শুভেন্দু অধিকারী যে শুধু মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন না, এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলেন যাতে ফলতায় যিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই জাহাঙ্গীর খান উপনির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবার সাহসই দেখাতে পারলেন না। এটা প্রমাণ হয়ে গেল ফলতার উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী যেভাবে বারবার ডায়মন্ড হারবারের সাংসদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন যে রাষ্ট্রশক্তি না থাকলে, পুলিশ না থাকলে তারা কিভাবে অপারেট করবেন সেটা দেখা যাবে। সেই প্রশ্নগুলো রাজনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠল। দেখুন, জাহাঙ্গীর খানের কতটা দাপট ছিল সেটা ডায়মন্ড হারবারের 2024 লোকসভার ফলাফল বলে দিয়েছিল। শুধু ফলতা থেকে লিড ছিল 1,70,000-এর বেশি, যেটা যে কোনো গণতন্ত্রের জন্য খুব শুভ লক্ষণ নয়। বিজেপি এই ব্যাপারটা বুঝতে পেরেছিল এবং সেই জন্য বিজেপি নিশানা করেছিল ডায়মন্ড হারবারের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রকে, বিশেষ করে ফলতাকে। এই পুরোটা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল। এবার তৃণমূলের সমর্থকরা বলতে পারেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপিও এই বিধানসভা নির্বাচনে রাষ্ট্রশক্তির অপব্যবহার করেছেন। হয়তো অভিযোগটা অনেকাংশে সত্যি। দিল্লির নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলেছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী এসছে, সাজোয়া বাহিনী এসছে, সব ধরনের রাষ্ট্রশক্তিকে বিজেপি ব্যবহার করেছে। কিন্তু উল্টোটাও সত্যি প্রমাণিত হয়ে গেল যে ডায়মন্ড হারবার মডেল বা জাহাঙ্গীর খানের মতো নেতারা সরকার না থাকলে, রাজ্য সরকার পিছনে না থাকলে আসলে কিছু পারেন না। সেটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এবং ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরেই ফলতা ডায়মন্ড হারবারের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র থেকে জাহাঙ্গীর খানের নির্বাচন না লড়ার সিদ্ধান্ত প্রমাণ করে দিচ্ছে
বিজেপির অভিযোগ কতটা সঠিক। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে জাহাঙ্গীর খানের মতো নেতারা কতটা নতজানু হয়ে যান। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। এর আগে ফলতার বিধায়ক তমনাশ ঘোষের সঙ্গে তিনি অভব্য ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বহু দল, বিজেপি ছাড়া বহু দল বা তার দলের কর্মী সমর্থকরা অভিযোগ করেছেন জাহাঙ্গীর জোর জবরদস্তির রাজনীতি করেন। কিন্তু সেই অভিযোগগুলো এতদিন প্রাসঙ্গিকতা পায়নি, কারণ রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরে দেখা গেল অভিযোগগুলোর মধ্যে হয়তো সারবত্তা আছে। তা না হলে জাহাঙ্গীর কেন সরে দাঁড়াবেন? তাহলে কি জাহাঙ্গীর পুষ্পা হয়েছিলেন শুধুমাত্র রাজ্য সরকারের পুলিশ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে? এটা কিন্তু বিজেপির কাছে বড় সুযোগ হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, অর্থাৎ যখন রাজ্যে ক্ষমতার কুর্সিতে ছিল তৃণমূল, তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে সমানে লড়ে গেছেন। কোথাও বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছেন বা কোথাও উপনির্বাচনে বিজেপি কোনো অভিযোগ তুলেছে, শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু তৃণমূলের মধ্যে সমালোচকরাই বলছেন, কেন ফলতায় ডায়মন্ড হারবারের সাংসদ গেলেন না, বা কি এমন হলো যে জাহাঙ্গীর খান আর লড়াইয়ে থাকার সাহসী দেখাতে পারলেন না। 2011-তে হেরে যাওয়ার পরও, শোচনীয় পরাজয়ের পর সিপিএমও কিন্তু কখনো কোনো নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি বা বয়কট করেনি। তৃণমূলের পক্ষে কিন্তু বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো যে 4 মে ক্ষমতার বদলের পরই তারা একটা উপনির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতায় করতে পারল না। যদিও তৃণমূল বলেছে এটা জাহাঙ্গীরের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে বড় তুফান তুলেছে। প্রশ্ন উঠে গেছে, তৃণমূল বিরোধী দল হিসেবে কিভাবে প্রাসঙ্গিকতা ধরে রাখবে? তৃণমূলের মধ্যে কার হাতে ক্ষমতার রাশ থাকবে? এবং সেটা শুভেন্দু অধিকারী যতটা তুলছেন, ততটাই কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহারা তুলছেন। ওই যে বললাম, রাজনীতিতে জো জিতা ওহি সিকান্দার। এক্ষেত্রে জিতেছেন শুভেন্দু, এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন বিরোধী নেতা হিসেবে তিনি যেমন সক্রিয় ছিলেন, রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ইঞ্চিতে লড়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা তৃণমূল দল সেই ইঞ্চিতে লড়তে পারছে না। ডায়মন্ড হারবার মডেল মুখ থুবড়ে পড়েছে। এটাই এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে চাঞ্চল্যকর খবর, এবং এটাই তৃণমূলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে, কিভাবে বোঝাবে যে বিরোধী পরিষদ ধরে রাখতে তারাও সক্রিয়, তার দিকে গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশ তাকিয়ে রয়েছে।